আকাশে রক্তিম রঙের সূর্যর আলোয় আলোকিত হয়েছে ভুবন, যার এক টুকরো কিরণ জানালা ভেদ করে রুমে এসে পৌঁছায়। সারা রুম আলোকিত হয়ে যায়। খাটে হেলান দিয়ে বসে থাকা এক রমণীর চোখে সূর্যর মিষ্টি কিরণ এসে লাগে। সঙ্গে সঙ্গে সে তার চোখ মুখ কুঁচকে ফেলে। তবে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে যখন সূর্যের আলোর তীব্রতা বাড়তে থাকে, তখন আর চোখ বন্ধ করে থাকতে পারে না। পিটপিট করে চোখ খুলে হাত দিয়ে চোখ পরিষ্কার করে হাই তুলে তাকায়। রুমের আসবাবপত্র কাঠামো দেখে অবাক হয় মেঘ। এই রুম তার না। মেঘ যখন ঘরের আশেপাশে চোখ বোলাতে ব্যস্ত, তখন হঠাৎ তার কোলের মধ্যে কোনো বস্তু নাড়াচাড়া করে ওঠে। মেঘ তার চোখ নিয়ে রাখে কোলের ওপর। সে অবাক হয়ে যায়। তার কোল জুড়ে মাথা রেখে শুয়ে আছে আদ্রিয়ান। ঘুমন্ত আদ্রিয়ানকে দেখে মেঘের কাল রাতের ঘটনা মনে পড়ে যায়। রাতে আদ্রিয়ানের জ্বর উঠেছিল। মেঘ তার সেবা করেছিল। এরপর রাতে আদ্রিয়ান তার কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। মেঘ তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তা হয়তো বুঝতে পারেনি। ঘুমন্ত আদ্রিয়ানের মুখের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে মেঘ। হাত দিয়ে তার গাল ছুঁয়ে দেয়। আদ্রিয়ানের অসুস্থতায় সেবা করা, খেয়াল রাখা, যত্ন করার দায়িত্ব মেঘের নয়, বরং জিয়ার। কারণ জিয়াকে আদ্রিয়ান ভালোবাসে, তার সাথে সংসার করতে চায়, স্ত্রী হিসাবে জিয়াকে স্বীকার করতে চায়। তবে কেন মেঘকে তার জীবনের সাথে জড়িয়ে রাখতে চায়? বারবার অসুস্থতা বা যন্ত্রণায় কেন মেঘের কাছে ছুটে আসে? মেঘ কে হয় তার? কাগজে লেখা বউ, যাকে সে 1 মাস পর ডিভোর্স দেবে। মেঘ আদ্রিয়ানের ডান পাশের গালে হাত বুলিয়ে আপন মনে কথাগুলো বলে যাচ্ছে, যা আদ্রিয়ান শুনতে পায় না। যদিও এখন সে ঘুমন্ত, তাই শুনছে না। কিন্তু জেগে থাকলে ও কি মেঘের মনে থাকা প্রশ্ন বা অস্থিরতার দায় তার থাকতো? অবশ্যই থাকতো না। সবার কাছে দায় বা দায়িত্বর আশা করা যায় না। কিছু মানুষকে তুমি যতই ভালোবাসা আর যত্ন দাও না কেন, তার তোমার থেকে দূরত্বই চাইবে। অপেক্ষার বদলে শুধু অবহেলা দেবে। তবুও সেই মানুষকে সারা জীবন ভালোবেসে যাওয়া হয়তো বোকামি। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বোকা হয়তো তুমি। কারণ তুমি তোমার প্রিয়জনকে প্রয়োজনের জন্য ব্যবহার করোনি, তাকে ভালোবেসে প্রিয় আপনজন করে রাখতে চেয়েছিলেন। মেঘ দীর্ঘশ্বাস ছাড়ে। এরপর ঘুমন্ত আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে ছোট্ট একটা প্রশ্ন করে, কেন আমাকে ভালোবাসলেন না আদ্রিয়ান স্যার? বিয়ে করার পরও কেন আমার সাথে সংসার করলেন না আপনি? কেন বউ বলে মেনে নিলেন না আমায়? কেন আমার অপেক্ষার মূল্য দিলেন না আপনি? কি এমন হতো যদি আমায় একটু ভালোবাসতেন? খুব বেশি কি ক্ষতি হয়েছে তো? মেঘ কিছুক্ষণ আদ্রিয়ানের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর চোখ সরিয়ে নেয়। মেঘের নজর যায় টেবিলের কাছে থাকা ঘড়ির দিকে। তখন সময় প্রায় 9:30। অথচ মেঘের ক্লাস শুরু হবে সকাল 10টায়। এখন সে কখন রেডি হবে, কখন খাবে, আর কখনই বা কলেজে গিয়ে পৌঁছাবে? মেঘ দ্রুত ঘুমন্ত আদ্রিয়ানকে আলতো হাতে তার কোল থেকে সরিয়ে নেয়। এরপর তার মাথার নিচে বালিশ দিয়ে দেয়, যাতে করে আদ্রিয়ান শান্তিতে ঘুমাতে পারে। জানালা ভেদ করে আসা সূর্যের আলো আদ্রিয়ানের চোখে এসে পড়ায় তার ঘুমের ব্যাঘাত ঘটছিল। মেঘ পর্দা দিয়ে জানালা ঢেকে দেয়। এরপর একবার আদ্রিয়ানের ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকায়। এরপর মেঘ তার রুমে চলে যায়। মেঘ তার রুমে প্রবেশ করে। এরপর আলমারি থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। গোসল শেষ করে মেঘ বের হয়ে আসে আয়নার সামনে। পরিপাটি করে সাজিয়ে রুম থেকে বের হয়ে যায় সে। আদ্রকে আজ কলেজে যাওয়ার জন্য সে ডাকবে না। এই অসুস্থ শরীর নিয়ে কলেজে যাওয়া উচিত হবে না। যদি কলেজে গিয়ে বেশি শরীর নাড়াচড়া করলে জ্বর চলে আসে, তখন কি হবে? আজ বরং বাসায় বিশ্রামে থাকুক। সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় মেঘ। কাজের মহিলা সকালের খাবার রেডি করে টেবিলে সাজিয়ে রেখে দিয়েছে। মেঘ চেয়ার টান দিয়ে টেবিলে বসে যায়। এরপর খাওয়া শুরু করে। রান্নাঘর থেকে ফলমূল সহ অন্য খাবারের পদ নিয়ে আসে কাজের মহিলা। উনি মেঘকে বলেন, মেঘ ম্যাম, আদ্রিয়ান স্যার কি অসুস্থ হয়েছেন এখন? মেঘ খাবার খেতে খেতে উত্তর দেয়,
সুস্থ হয়নি, তবে জ্বর কমেছে। আদ্রিয়ান স্যার এখন ঘুমিয়ে আছেন। ঘুম থেকে উঠলে ওনার রুমে খাবার দিয়ে এসো, আর ওনার টেবিলে ওষুধ রাখা আছে, খেয়ে নিতে বলবে। মেঘের কথায় কাজের মহিলা সম্মতি দিয়ে বলে, ওকে ম্যাডাম। মেঘ খাবার খাওয়া শেষ করে ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি থেকে বের হয়। বাড়ির বাইরে আদ্রিয়ানের গাড়ি দাঁড়িয়েছিল। মেঘ সেখানে উঠে বসে। কলেজ গেটে গাড়ি এসে থামে। মেঘ এতক্ষণ মনোযোগ দিয়ে বই পড়ছিল, যার কারণে সে গাড়ি থেকে নেমে যাওয়ার বিষয়টা খেয়াল করেনি। ড্রাইভিং সিটে বসে থাকা ড্রাইভার পিছনে ঘুরে মেঘের দিকে তাকিয়ে বলে, ম্যাম, আমরা কলেজ গেটে এসে পড়েছি, আপনি গাড়ি থেকে নামুন। ড্রাইভারের কথা শুনে মেঘ দ্রুত বই খাতা ব্যাগে ভরে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। এরপর বড় বড় পা ফেলে কলেজ গেটের দিকে হাঁটা দেয়। কিছুক্ষণ পর মেঘ এসে পৌঁছায় ক্লাসরুমের বাহিরে। যখন সে ভিতরে ঢুকতে যাবে, তখন হঠাৎ করে একজন তাকে ডাক দেয়, মেঘ। মেঘ ডাক শুনে ফিরে তাকায়। পিছনে নুহা দাঁড়িয়ে আছে। মেঘ নুহাকে দেখে মিষ্টি হাসি উপহার দেয়। নুহা মেঘের কাছে এগিয়ে আসে, এরপর বলে, মেঘ, তুমি কখন এসেছো? তোমার জন্য ক্লাসরুমের বাইরে অনেক সময় ধরে অপেক্ষা করছিলাম আমি। এত দেরি কেন হলো তোমার আসতে? নুহার কথা শুনে মেঘের কাল রাতের ঘটনাটা মনে পড়ে যায়। কাল সারা রাত জেগে আদ্রিয়ানের সেবা করতে হয়েছে, যার কারণে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। মেঘ মিথ্যা বাহানা দিয়ে বলে, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, যার জন্য আসতে লেট হয়ে গেছে। ও আচ্ছা। নুহার সাথে দেখা হওয়ার পর মেঘের মনে পড়ে কাল বিকেলে কলেজ ছুটির পর নুহা আর মেঘ যখন একসাথে ক্লাসরুম থেকে বের হয়, তখন নুহা ওয়াশরুমে যায় আর মেঘকে বলে তার জন্য অপেক্ষা করতে। কিন্তু মেঘের ড্রাইভার গাড়ি নিয়ে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিল বিধায় মেঘ চলে যেতে বাধ্য হয়। নুহা ক্লাসরুমের দিকে পা বাড়ায়। মেঘ তাকে থামিয়ে দিয়ে বলে, নুহা, কাল বিকেলে তুমি ওয়াশরুমে যাওয়ার আগে আমাকে অপেক্ষা করতে বলেছিলে, কিন্তু তখন আমার ড্রাইভার গাড়ি নিয়ে কলেজের গেটে ওয়েট করছিল, যার জন্য তোমাকে রেখে যেতে বাধ্য হই। তুমি কি আমার ওপর রাগ করেছো নুহা? আমি সত্যিই দুঃখিত। মেঘের কথা শুনে নুহা মিষ্টি হাসি দিয়ে বলে, ইটস অলরাইট মেঘ, এখানে রাগ করার কি আছে? আর তুমি আমার বন্ধু, বন্ধুর ওপরে কি কেউ রাগ করে? নুহার কথা শুনে মেঘ খুশি হয়ে যায়। নুহা তার উপর রাগ করেনি। মেঘ বলে, নুহা, কাল বৃষ্টির মধ্যে কি বাসায় যেতে তোমার কোনো সমস্যা হয়েছে? তুমি একা ছিলে তাই জিজ্ঞেস করলাম। মেঘের মুখে কাল বৃষ্টির কথা শুনে নুহার তিহানের কথা মনে পড়ে যায়। নুহার মেজাজ বিগড়ে যায়, কিন্তু মেঘের ওপর সে কোনো রাগ দেখায় না। নুহা শান্ত হয়ে বলে, না না, কোনো সমস্যা হয়নি, আমি সুস্থভাবে বাসায় ফিরে গিয়েছিলাম। নুহা আর মেঘ এতক্ষণ ক্লাসরুমের বাহিরে কথা বলছিল। সেখানে আরও অনেক ছাত্রছাত্রী ছিল। ঘড়িতে যখন 10:30, তখন ক্লাসরুমের ঘন্টা বাড়ি দেয়। নুহা বলে, মেঘ, চলো ক্লাসরুমে যাই, এক্ষুনি স্যার চলে আসবে। চলো নুহা। ক্লাসরুমের প্রথম সারির সিটে বেশ অনেকটা জায়গা জুড়ে বসে আছে তিহান। আজ সে সকল ছাত্রছাত্রীর মধ্যে সর্বপ্রথম ক্লাসে এসেছে। সাধারণত তিহান খুব ঘুম কাতুরে মানুষ। সকাল 10টা তার কাছে মাত্র ভোর 5টা। এই ঘুমের বদ অভ্যেসের কারণে তার মেডিকেলের প্রথম ক্লাস সব সময় মিস যায়। তবে আজ সে সকাল 7টায় ঘুম থেকে উঠে কলেজে এসেছে। অবশ্য এর একটা যুক্তিযুক্ত কারণ আছে। তিহানের কাছে তার ওই কারণ হলো তার প্রথম প্রেম, মানে মেঘ। কাল বৃষ্টি ভেজা বিকেলে যে রমণী তার হৃদয়ে জায়গা করে নিয়েছিল, এখনো অবধি তাকে ভুলতে পারেনি সে। কাল সারা রাত মেঘের কথা চিন্তা করে, তার ঘুম আসেনি। বাস্তবে কল্পনাতে শুধু মেঘেরই আবির্ভাব ছিল। তাই তিহান ঠিক করেছে আজ সে মেঘের সাথে বসবে, যার জন্য সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কলেজে চলে এসেছে। মেঘের জন্য প্রথম সারিতে তার পাশে জায়গা বরাদ্দ করে রেখেছে। কিন্তু মেঘ এখনো আসছে না কেন? ঘড়িতে 10টা বাজে আর ক্লাসের ঘন্টাও বাড়ি দিয়ে দিয়েছে, তবুও কেন আসছে না? তিহান যখন দরজার দিকে তাকিয়ে আনমনে কথাগুলো চিন্তা করছিল, হঠাৎ তার চোখ যায় দরজার দিকে। ক্লাসরুমের কাঁচের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করছে মেঘ। তিহান মেঘকে দেখে আজও তার প্রেমে পড়ে যায়। তিহান দ্রুত তার শার্ট আর চুল পরিপাটি করে নেয়। মেঘ আর নোহা যখন ক্লাসরুমের ভিতরে প্রবেশ করে নিজেদের সিট খুঁজতে ব্যস্ত, তখন মেঘের চোখ যায় তিহানের দিকে। কাল বৃষ্টির মধ্যে এই ছেলে তাকে ছাতা দিয়েছিল। মেঘ তিহানের দিকে এগিয়ে যায় আর বলে, আপনার নাম তিহান, রাইট?
কাল বৃষ্টির মধ্যে আমাকে ছাতা দিয়ে সাহায্য করেছিলেন, তাই না? মেঘের কাল তিহানের কথা মনে আছে? তার মানে কি মেঘও প্রথম দেখায় তার প্রেমে পড়ে গিয়েছে? তিহানের মন আনন্দে আর খুশিতে উচ্ছ্বাসিত হয়ে পড়ে। তিহান বলে, জি আমি তিহান, কাল বৃষ্টির মধ্যে আমার আর আপনার দেখা হয়েছিল। মেঘ তার কাঁধে থাকা ব্যাগের চেন খুলে সেখান থেকে একটা ছাতা বের করে, যা কাল তিহান বৃষ্টির মধ্যে তাকে দিয়েছিল। মেঘ ছাতার হাতলে ধরে তিহানের দিকে বাড়ি দিয়ে বলে, তিহান, এই নিন আপনার ছাতা, আর কালকের বৃষ্টির মধ্যে সাহায্য করার জন্য ধন্যবাদ আপনাকে। তিহান মেঘের হাত থেকে ছাতা নেয়, এরপর বলে, ছাতার জন্য আপনাকেও ধন্যবাদ। মেঘ, আপনি কি বসার জন্য সিট খুঁজছেন? এই প্রথম সারিতে জায়গা আছে, আপনি চাইলে এখানে আমার পাশে বসতে পারেন। মেঘ তিহানের পাশে বসার জায়গাটা দেখলো, কিন্তু প্রথম সারিতে বসার অভ্যাস মেঘের নাই। মেঘ সবসময় সবার শেষে বসতেই পছন্দ করে, আর এই প্রথম সারিতে বসে থাকা মেয়েরা খুব অহংকারী আর বাচাল। মেঘ পড়াশোনা বা ক্লাসের মধ্যে ডিস্টার্ব পছন্দ করে না। মেঘ বলে, সরি তিহান, সত্যি বলতে আমি প্রথম সারিতে বসতে খুব একটা পছন্দ করি না। শেষের সারিতে জায়গা আছে, আমি বরং সেখানে বসে যাই। মেঘের কথা শুনে তিহানের মন খারাপ হয়ে যায়। সে এত কষ্ট করে সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে কলেজে এসে মেঘের জন্য জায়গা রেখেছে, আর এখন মেঘ বলছে তার সাথে বসবে না। তিহান একটু মন খারাপ করে বলে, তবে কি আমার পাশের সিটটা খালি থাকবে? তিহানের সিট খালি থাকার কথা শুনে মেঘের মনে পড়ে যায় নুহার কথা। নুহা কাল বলেছিল সে শেষের সারিতে বসে বোর্ডের পড়া ঠিক করে দেখতে পায় না। তাছাড়া নুহার চোখের সমস্যা আছে, দূরের জিনিস সে স্পষ্ট দেখতে পায় না। নোরা সিট খুঁজছিল। মেঘ নুহাকে ডাক দেয় আর বলে, নুহা, তোমাকে সিট খুঁজতে হবে না, এখানে প্রথম সারিতে সিট ফাঁকা আছে। মেঘের কথা শুনে নুহা এগিয়ে আসে, কিন্তু যখন নুহা তিহানকে দেখে তখন তার কাল রাতের বৃষ্টির ঘটনার কথা মনে পড়ে যায়। তিহানও নুহার দিকে তাকায়, এরপর অবাক হয়ে জোরে বলে ওঠে, মিস ঝগড়ুটে, আপনি? মিস্টার শয়তান, আপনি? নুহার তিহানের কথা মেঘ বুঝতে পারে না, তারা একে অপরকে এমন অদ্ভুত নামে কেন ডাকছে। মেঘ বলে, নুহা, তিহান, তোমরা কি একে অপরের পরিচিত? আর নুহা, তুই এখানে বসে পড় তিহানের পাশে। নুহা তিহানের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, অসম্ভব মেঘ, আমি এই শয়তান লোকের পাশে কখনো বসবো না। নুহার কথা শুনে তিহান বলে, মেঘ, আমিও এই ঝগড়াটে মহিলার সাথে বসবো না, অসম্ভব। মেঘ নুহার তিহানের এমন কথার কারণ বুঝল না। মেঘ কিছু বলতে যাবে তার আগে ক্লাসে স্যার প্রবেশ করে। সকল ছাত্রছাত্রী দ্রুত সিটে বসে পড়ে। মেঘ বলে, নুহা, তুমি তিহানের সাথে বসো, আমি শেষের সারিতে গেলাম। মেঘ কথাটা বলে চলে যায়। ক্লাসের স্যার চলে এসেছে। নুহা বাধ্য হয়ে তিহানের পাশের সিটে বসে পড়ে। তিহান নুহার দিকে তাকিয়ে মুখ ভেংচি দিয়ে বলে, বিরিয়ানির 1 ঘন্টা অপেক্ষা করলাম, আর শেষে কপালে জুটল ডাল ভাত। কোথায় আমার প্রথম প্রেম মেঘ, আর কোথায় এই ঝগড়ুটে নুহা? কপাল মন্দ রে তোর তিহান। তিহানের বিড়বিড় করা কথা নুহা শুনল না, কিন্তু তিহান যে তাকে গালমন্দ করছে তা সে বুঝতে পারল। নুহা বলে, এই, আপনি বিড়বিড় করে কি বলছেন? তিহান নুহার দিকে তাকিয়ে বলে, যা আপনি কানে শোনেননি তাই বলেছি। শয়তান, খটাস, বজ্জাত লোক হলেন আপনি। ঝগড়াটে, কটকটি আর দজ্জাল মহিলা হলেন আপনি। তিহান আর নুহা একে অপরের এই কথাগুলো বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। ক্লাসে উপস্থিত স্যার ক্লাস করানো শুরু করে। প্রায় 2 ঘন্টা পর ক্লাস শেষ হয়। ক্লাস শেষ হওয়ার পর মেঘ বই নিয়ে বসেছিল, তখন বাহিরে থাকা ছাত্রছাত্রী দ্রুত ক্লাসরুমে বলে ওঠে, আদ্রিয়ান স্যার আসছে, সবাই ক্লাসরুমে চলে আসো, আদ্রিয়ান স্যার ক্লাস করাবে এখন। ক্লাসের ছাত্রছাত্রীরা যখন আদ্রিয়ানের নাম নেয় তখন মেঘের হুঁশ ফেরে। আদ্রিয়ান স্যার ক্লাস করাবে মানে? আদ্রিয়ান কি কলেজে এসেছে? কিন্তু উনি তো অসুস্থ, সারা রাত ধুম জ্বর ছিল শরীরে, এই অসুস্থ শরীর নিয়ে কলেজে কেন এসেছেন উনি? মেঘের ভাবনার মাঝে আদ্রিয়ান ক্লাসরুমে প্রবেশ করে। সকল ছাত্রছাত্রী উঠে দাঁড়ায়, হাতের ইশারা দিয়ে তাদের বসতে বলে আদ্রিয়ান। সকল ছাত্রছাত্রীর মধ্যে আদ্রিয়ানের চোখ যায় মেঘের দিকে। মেঘ তার দিকে রাগী আর কিছুটা অবাক হয়ে যা দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো সে অসুস্থ শরীর নিয়ে কলেজে এসেছে বলে রাগ করেছে। সকালে আদ্রিয়ানের ঘুম ভাঙে 10টায়। কাল জ্বরের ওষুধের সাথে কড়া ঘুমের ওষুধ খেয়েছিল, যার জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আর সকালে জ্বর কমে গিয়েছিল আর শরীর সুস্থ লাগছিল, তাই কলেজে চলে এসেছে সে।
ক্লাস মিস দেওয়াটা উচিত হবে না। কাল রাতে মেঘ যে তার সেবা করেছিল তা আদ্রিয়ান ভুলে যায়নি। সকালে উঠে মেঘ কলেজে চলে এসেছে, যার জন্য তাকে ধন্যবাদ অবধি দেওয়ার সুযোগ হয়নি তার। আদ্রিয়ান ক্লাস শুরু করে দেয়। মেঘ আদ্রিয়ানের দিকে দাঁত কটমট করে তাকিয়ে মনে মনে বলে, অসুস্থ শরীর নিয়ে ক্লাস করার খুব শখ না আপনার? ঠিক আছে, করুন ক্লাস। রাতে যদি আবার জ্বর আসে তখন মেঘ কিন্তু সেবা যত্ন করবে না। আর আপনার ভালোবাসার জিয়াকে বলে দিন সারা রাত জেগে তার প্রিয় আদ্রিয়ানকে সুস্থ করতে। মেঘের ঠেকা পড়েছে এমন ঘাটতেরা লোকের জন্য চিন্তা করতে। ক্লাস চলাকালীন মেঘ একবারও আদ্রিয়ানের দিকে তাকায় না, যা আদ্রিয়ানের নজরে এড়ায় না। ক্লাস শেষ করে যখন ক্লাসরুম থেকে বের হয়ে যাবে আদ্রিয়ান, তখন শেষের সারিতে বসে থাকা মেঘকে বলে, মেঘ, তোমাকে আমার কিছু নোটস দেওয়ার আছে, একবার আমার কেবিনে আসো। আদ্রিয়ানের বলা কথাটা মেঘ শোনে। ক্লাসের সকল শিক্ষার্থী মেঘের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মেঘ তা খেয়াল করলো, তবে কিছু বলল না। কলেজে আদ্রিয়ান তার টিচার, তার আদেশ মেঘকে পালন করতে হবে। মেঘ বড় বড় পা ফেলে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। আদ্রিয়ান ক্লাসরুম থেকে বের হয়ে কেবিনে যায়। কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে সেখানে জিয়া বসে আছে। জিয়াকে দেখে আদ্রিয়ান খুব বেশি অবাক হয় না, কিন্তু বিরক্ত হয়। আদ্রিয়ান মুখে এক রাশ বিরক্তি নিয়ে বলে, জিয়া, তুমি এখানে কি করছো? জিয়া, এটা কলেজ, এখানে অন্তত অসভ্যতামি করো না। বেহায়ার মতন সব জায়গায় চলে আসো কেন? আদ্রিয়ানের কথা শুনে জিয়া বলে, আদ্রিয়ান, তুমি রাগ করছো কেন? আমি তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য এখানে এসেছি। কি গুড নিউজ? তোমার বিয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ, খুব শীঘ্রই আমার আর তোমার বিয়ে হবে। জিয়ার কথা শুনে আদ্রিয়ান অবাক হয়ে বলে, আমার আর তোমার মানে? মাথা কি খারাপ হয়ে গেছে জিয়া? কি বলছো তুমি? জিয়া আদ্রিয়ানের কাছে এগিয়ে বলে, আমার আর তোমার বিয়ে হবে খুব শীঘ্রই। আব্বুকে বলেছি যে তুমি আর আমি একে অপরকে ভালোবাসি, তাই বিয়ে করতে চাই। জিয়ার কথা শুনে আদ্রিয়ান হয়তো অবাক হতেও ভুলে গেছে। জিয়া আদ্রিয়ানের কাছে হাঁটু গেড়ে বসে তার হাতে থাকা আংটি আদ্রিয়ানের দিকে এগিয়ে বলে, আদ্রিয়ান, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? আদ্রিয়ানের রাগে সারা শরীর জ্বলে যাচ্ছে। ও জিয়ার হাত থেকে আংটিটা নিয়ে মেঝেতে ছুঁড়ে মারে আর চিৎকার করে বলে, তুমি কি পাগল হয়ে গেছো জিয়া? কি বলছো এসব? তুমি ইরফান স্যারকে কি বলেছো? আমি তোমাকে ভালোবাসি না জিয়া, আমার দ্বারা কখনো তোমাকে বিয়ে করা সম্ভব না। আদ্রিয়ানের এমন আচরণে জিয়ারও রাগ হয় প্রচুর। জিয়া বলে, কেন তুমি আমাকে বিয়ে করতে পারবে না আদ্রিয়ান? কেন? উত্তর দাও। জিয়ার কথা শুনে আদ্রিয়ান থমকে যায়, কিন্তু এরপর আবার চিৎকার করে বলে, তোমায় আমি কখনো বিয়ে করতে পারবো না জিয়া, তার কারণ আমি বিবাহিত, দেশে আমার স্ত্রী রয়েছে। আদ্রিয়ানের কথা শুনে জিয়া নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। জিয়া বলে, আদ্রিয়ান, তুমি মিথ্যে কথা কেন বলছো? তুমি তুমি বিবাহিত কি করে হতে পারো? তোমার স্ত্রীর পরিচয় কি? কে তোমার স্ত্রী? আদ্রিয়ান শান্ত স্বরে বলে, আমি তোমায় মিথ্যে কথা বলছি না জিয়া, আমি সত্যিই বিবাহিত। আমার স্ত্রীর নাম মালিহা। একজনকে বিয়ে করে তাকে ডিভোর্স না দিয়ে অন্য কারোর সাথে সংসার করা আমার দ্বারা সম্ভব না। পরকীয়া করার মতন এমন জঘন্য কাজ আমি করতে পারবো না জিয়া। আদ্রিয়ান আর জিয়ার কথা দরজায় বাহিরে দাঁড়িয়ে থাকা একজন মানুষ শুনছিল, যার নাম মেঘ। মেঘ ঠায় হয়ে দাঁড়িয়ে আছে, তার কানে শুধু একটা কথাই ভেসে ওঠে, আমার স্ত্রীর নাম মালিহা। মেঘের মনে পড়ে যায় তার আইডি কার্ডের নাম মালিহা। তবে কি আদ্রিয়ান মেঘকে তার স্ত্রী হিসাবে পরিচয় দিল, তাও আবার জিয়ার সামনে? চলবে গল্প তোমার নামে নীলচে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।